নমস্কার। রামকৃষ্ণ লোকে স্বামী আত্মস্থানন্দ এই বিশেষ অনুষ্ঠানে আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। আজ দিনভর আত্মস্থানন্দ মহারাজের সম্মান শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য বেলুড় মঠে ছিল লম্বা লাইন, ভিড়। কান্নায় ভেঙে পড়েছেন যারা দীক্ষিত, যারা কাছের মানুষ ছিলেন তারাও শুধু নয়, সাধারণ মানুষ যারা যেতে পেরেছেন তার কাছে। আর কিছুক্ষণ পরেই তার শেষকৃত্য। আজকে দেখে নেওয়া যাক প্রথমেই এই অনুষ্ঠানের প্রথমেই কিভাবে সাধারণ মানুষ, তার ভক্ত, তার শুভানুধ্যায়ী বা তার যারা দীক্ষিত তারা কিভাবে ছিলেন। আজকে হাতে প্রেসিডেন্ট মহারাজের সবচেয়ে পছন্দের শ্বেত পদ্ম, ছলছল চোখ, থমথমে মুখ। রামকৃষ্ণ মঠ ও মিশনের পঞ্চদশ প্রেসিডেন্ট মহারাজ স্বামী আত্মস্থানন্দকে শেষ শ্রদ্ধা জানাতে বেলুড় মঠে ভক্তদের ঢল। মহারাজের সান্নিধ্যে আসা ভক্তদের চোখের জল বাঁধ মানেনি। জীবনের মহামন্ত্র শিখিয়ে মহারাজ নিজেই আজ পাড়ি দিয়েছেন রামকৃষ্ণ লোকে। বয়স হয়েছিল, তবু তার চলে যাওয়াটা মেনে নিতে পারছে না মন। মহাজীবন অন্তিম শয্যায় স্বামী আত্মস্থানন্দ মহারাজ। ধূপ, ফুল, স্তোত্র পাঠে এক অন্য পরিবেশ। শেষ শ্রদ্ধা জানাতে বেলুড় মঠে ভক্তদের ঢল। হাতে শ্বেত পদ্ম, মালা, থমথমে মুখ, অশ্রু সজল চোখ। হাজার হাজার ভক্ত, শিষ্য, অনুগামীদের ভিড়ে দিনভর ভারী হয়ে রইল বেলুড় মঠের বাতাস। রবিবার রাতে খবরটা পাওয়ার পর থেকেই কান্নায় ভেঙে পড়েন অনেকে। কেউ কেউ চলে যান শিশু মঙ্গলে। সোমবার সকাল থেকে শেষবারের জন্য স্বামী আত্মস্থানন্দজিকে দেখতে লম্বা লাইন পড়ে বেলুড় মঠে। তিনি ছিলেন সকলের শ্রদ্ধেয়। রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শে নিবেদিত প্রাণ, ছিলেন প্রেরণা, উদাহরণ। তার দৃপ্ত কণ্ঠস্বর উৎসাহ দিত মানুষকে। এমনিতে স্নেহময়, তবে প্রয়োজনে স্বামীজির মতোই ছিলেন কঠোর। শেষ শ্রদ্ধা জানাতে এসে দিন সেসব কথাই মনে পড়ে যাচ্ছিল ভক্তদের। ভাষায় প্রকাশ করা যাবে না। উনি ওনাকে কি বলে বলবো সেটা আমরা ভাষা পাচ্ছি না। উনি শুধু গুরুদেব নন, উনি এখানকার মহারাজ, আর আমাদের তো গুরুদেব। ওনার কথা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। ক্ষতি তো অনেকটাই ক্ষতি, আমাদের কাছে তো বটেই, এবং যুব সমাজ যারা উঠছে, যারা রামকৃষ্ণ মিশনে এসে যোগ দিচ্ছে, তাদের তো খুবই এতদিন ধরে ছিলেন উনি, এবং একমাত্র ইনি শেষ যিনি কাছের থেকে ছিলেন আর কি। স্বামীজির সঙ্গে যে পার্শ্বদ ছিলেন তার শেষ। জনসেবাই ঈশ্বর সেবা বিশ্বাস করতেন প্রেসিডেন্ট মহারাজ। দুস্থ মানুষকে সেবার মধ্যেই জীবন চিনেছিলেন তিনি। নিজের শিষ্যদেরও শেখাতেন সে কথা। কারণ মহারাজের যে বাণী, এগিয়ে চলো, মানুষের জন্য করো। ওনার অনেক কনভেনশন আমি অ্যাটেন্ড করেছি। এখানে বেলুড় মঠে স্বামীজির 150 বছর ওনার ভাষণ আমি শুনেছি। ওনার মধ্যে যে যুব সমাজকে প্রেরণা দেওয়ার যে ভাবনাটা, ভগবানের জন্য করো না, মানুষের জন্য করো। অনেকে সশরীরে স্বামীজিকে শেষ শ্রদ্ধা জানাতে যেতে পারেননি, কিন্তু সারাদিন তার কথাই মনে করেছেন। সেই স্মৃতিচারণা ভাগ করে নিয়েছেন আমাদের সঙ্গে। উনি বলতেন, কাজ করে করে মরে যা। এই মানুষের জন্য কাজ করে করে মরে গেলে ক্ষতি কিছু নেই। এই দুটো কথা আমার ভেতরে ভীষণ ভাবে জড়িয়ে আছে। আমি চেষ্টা করি ওনার জন্য। উনি আমাকে একবার দেখা হয়েছিলেন, আমার মা মারা গেছিলেন 2005-এ। তারপরে যখন প্রথম দেখা হয়, আমি মায়ের কথা বলি যে আমি তো আমার একজন খুব কাছের মানুষকে হারিয়েছি, আমার মাকে। বলে, আমাকে তুমি বলছো ঠিক আছে, তোমার মা তো সবার মা তো ওখানে গঙ্গার ধারে বসে রয়েছে, সারদা মা, ওনার কাছে গিয়ে বসো, সব শান্তি পাবে, সব সুন্দরভাবে জীবনকে উপলব্ধি করতে পারবে। প্রেসিডেন্ট মহারাজের হাত ধরেই জীবন চেনা। হাজার হাজার শিষ্যকে জীবনের মহামন্ত্রে দীক্ষিত করে গেছেন তিনি। জনসেবাই যার কাছে ছিল ঈশ্বর সেবা, সেই স্বামী আত্মস্থানন্দ মহারাজ শেষ যাত্রায় প্রতিটা মুহূর্তে পাশে পেলেন সবচেয়ে প্রিয় সেই ভক্তদের। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক এবং আত্মস্থানন্দজির স্নেহধন্য তরুণ গোস্বামী। তরুণবাবু, আপনাকে স্বাগত জানাই আমাদের ইটিভি নিউজ বাংলায়। আমাদের সঙ্গে রয়েছেন বেলুড় মঠ থেকে সরাসরি আমাদের প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী। তরুণবাবু, প্রথমে আপনার কাছে যাব যে আমরা শুনলাম
বিভিন্ন বয়সী মানুষের কাছে, বয়স্ক মানুষের কাছ থেকে যে প্রতিক্রিয়া আসছে সারা দিন ধরে, দিনভর, তা হলো মানুষের সেবা। আজকে আত্মস্থানন্দজি মানুষের কাছে এত প্রিয় কারণ মানুষের সেবা, জনসেবা, ত্রাণ, পুনর্বাসন, এই বিষয়গুলো তিনি একটা পথ দেখিয়েছিলেন, একটা দিশা দেখিয়েছিলেন। আজকে যদি একটু শুরু থেকে শুরু করি, আপনার সঙ্গে যেহেতু আত্মিক সম্পর্ক ছিল বলা যায়, ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে, যে আজ রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শে এইভাবে অনুপ্রাণিত হয়ে এই আন্দোলনে তিনি শুরুটা করলেন কিভাবে? প্রথমেই বুঝতে হবে রামকৃষ্ণ ভাব আন্দোলনটা কি। একটি বিখ্যাত বই আছে স্বামী গম্ভীরানন্দের লেখা, হিস্ট্রি অব দি রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশন। তার ভূমিকা লিখেছিলেন আমেরিকান সাহিত্যিক ক্রিস্টোফার ইশারুড, এবং সেই বইতে রামকৃষ্ণ ভাব আন্দোলনকে বলা হচ্ছে যে আমাদের সময়কার সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম আন্দোলন। এবং কেন? তার কারণ হচ্ছে এই ধর্ম আন্দোলন মানুষের যন্ত্রণাকে অনুভব করার চেষ্টা করেছে, এবং ইশারুডের অসাধারণ ভাষায় তিনি এটিকে বর্ণনা করেছেন যে কেন তার শ্রেষ্ঠ আমরা আন্দোলন বলবো রামকৃষ্ণ ভাব আন্দোলনকে। এবং বলছেন যে স্পিরিচুয়াল ট্রুথ ইজ ইটার্নাল, বাট ইট হ্যাজ টু বি রিস্টেটেড অ্যান্ড রিডেমনস্ট্রেটেড ইন হিউম্যান লাইফ so that it can solve the varying problems of every succeeding epoch. Ramakrishna's teaching is our modern gospel. He lived among us and not for them in 2000 years ago. And Ramakrishna movement is responsible for spreading of his gospel among us. এই যে মানুষের যন্ত্রণাকে অনুভব করা একটি আন্দোলনের মধ্যে দিয়ে, এবং কিভাবে যন্ত্রণাকে কমানো যায়, উপশম করা যায়, তার নানা রকম পদ্ধতি, কলাকৌশল বের করা, এটি হচ্ছে রামকৃষ্ণ ভাব আন্দোলনের মূল কথা। স্বামী আত্মস্থানন্দজি এই পথে হেঁটেছেন। স্বামীজি, মনে রাখতে হবে, স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে একটি নতুন সন্ন্যাসী সম্প্রদায়ের জন্ম দিলেন। আধুনিক ভারতবর্ষে স্বামীজি দেখালেন যে সন্ন্যাসী শুধু জপধ্যান করবে না, তারা মানুষের সেবা করবে, মলমূত্র পরিষ্কার করবে, গ্রাম উন্নয়নে অংশগ্রহণ করবে। যে কারণে আমরা দেখব যে স্বামীজির সময় যারা উত্তরাখণ্ডে সেবা করতে, ভাঙি সাধু বলা হতো, যে সাধু জপ তপ করবে, আবার কি কথা, হোমিওপ্যাথির বাক্স নিয়ে ছুটছে রুগীদের সেবা করার জন্যে, স্কুলে পড়াচ্ছেন, এরকম হতে পারে না। কিন্তু স্বামীজি দেখালেন কি, যে স্পিরিচুয়াল মুভমেন্ট মানে একটি মানুষের আত্মিক উন্নতি, টোটাল ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি কখনো সম্ভব নয় উইদাউট স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। আর স্পিরিচুয়াল ডেভেলপমেন্টটা কি? একটি অনুভূতি, টু ফিল ওয়ান উইথ আদার। এই যে আমি এবং আমার পাশের মানুষটি সমান, এই অনুভূতিটি না আনলে কোনো সভ্যতা টিকে থাকতে পারে না। স্বামীজি তার জন্য বারবার বলেছেন, আই এম দ্য সার্ভেন্ট অফ দ্যাট গড হুম দ্য ইগনোরেন্ট বাই মিস্টেক কলস ম্যান। আমি সেই দেবতার পূজারী, অজ্ঞেরা যাকে ভুল করে মানুষ বলে ডাকে। এই যে নতুন সন্ন্যাসী আন্দোলন শুরু হলো, ধর্মীয় আন্দোলন শুরু হলো, যে আন্দোলনের মূল কথা হলো দেশ সমাজ গঠন। এবং স্বামীজি তার কলকাতা বক্তৃতায় একটি অসাধারণ কথা বলেছিলেন, উই মাস্ট গো আউট, শো লাইফ, অর ফেস দ্য ডিগ্রেড অ্যান্ড ডাই, নাথিং শর্ট অফ দিস ইজ মাই আইডিয়াল। এই যে ভারতবর্ষ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, উই মাস্ট গো আউট অ্যান্ড শো লাইফ, এবং আমাদের জীবনটা দেখাবে পাশ্চাত্যের কাছে, যে জীবনে ভালোবাসার একটি সবচেয়ে বড় ভূমিকা আছে। কোনো সভ্যতা এটা টিকে থাকে না যদি মানুষে মানুষে ভালোবাসা না হয়, যদি মানুষে মানুষে বোঝাপড়া না হয়, যদি একে অপরের মনকে বুঝতে না পারে, তাহলে সভ্যতাকে যতই পরিকাঠামো দিয়ে সাজানো হোক না কেন, সভ্যতাকে যতই চাকচিক্য বাড়ানোর চেষ্টা করা হোক না কেন, সে সভ্যতা টেকে না। স্বামীজি তাই জন্য বলছেন, উই মাস্ট গো আউট অ্যান্ড শো লাইফ। এই যে নতুন ধারার সন্ন্যাসী, সেই সন্ন্যাসীর স্বামী আত্মস্থানন্দজি ছিলেন একজন টর্চ বেয়ারার। সাথে সাথে একটি কথা মনে রাখতে হবে যে তিনি কিন্তু অত্যন্ত কৃতি ছাত্র ছিলেন প্রেসিডেন্সি কলেজের, এবং আত্মস্থানন্দজির সময় তখন কিন্তু প্রেসিডেন্সি কলেজে অতি ভালো ছেলেরা পড়তেন। তিনি নিজে খুব ভালো ছাত্র ছিলেন, পরে MA পড়তেন যখন, তখন রাধাকৃষ্ণনের ছাত্র ছিলেন দর্শন বিভাগে, কিন্তু MAটি কমপ্লিট করেনি, তার আগেই সন্ন্যাসীর সঙ্গে যোগ। আমি আসবো, এইখান থেকেই আসবো, যে ভালো ছাত্র, মেধাবী ছাত্র, সেখান থেকে মানুষের সেবা, এটাই যে পরম ধর্ম, এই অনুভূতিটা, আমি এই সম্পর্কে আসবো। তবে তার আগে একটু এখনকার চিত্রটা দেখে নিতে চাই।
এই মুহূর্তে আমাদের সঙ্গে বেলুড় মঠ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী। দেবাশিস, সন্ধে পর্যন্ত আমরা দেখেছি মানুষের ঢল, ভক্তদের ঢল, কান্নায় ভেঙে পড়ছেন, শোকার্ত সমস্ত পরিবেশ। আর কিছুক্ষণ তারপরেই তার শেষকৃত্য। কীরকম রয়েছে এই মুহূর্তে পরিবেশ, কি কি চলছে এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে পরিবেশ বলতে গেলে যেটা পরিষ্কার করে বলা যায় যে শেষ মুহূর্তের যে পরিকল্পনা ছিল 8:10 থেকে তাকে একটি শোভাযাত্রা করা, সেটা প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুটা ব্যাহত হয়েছে বলা যেতে পারে। সন্ন্যাসীরা তারা বারবার করে বলছেন অবশ্যই প্রকৃতির সঙ্গে লড়াই করা সেটা কিন্তু স্বামীজি শেখাননি। তার আরও একবার মানে শেষ শীতের আগে আরও একবার পরীক্ষা নিয়ে গেলেন বলতে পারছেন। সন্ন্যাসীরা বলছেন যে স্বামীজি আরও একবার পরীক্ষা নিয়ে গেল আমাদের, প্রকৃতির সঙ্গে লড়াই না, প্রকৃতি দুর্যোগের কারণে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে বাঁচানোর জন্য লড়াই, তাদেরকে সাহায্যের জন্য লড়াই করো, এই জ্ঞানই তিনি দিয়ে আসতেন। ফলে তার আরও একবার প্রমাণ আজকে যে বৃষ্টির কারণে বেশ কিছুটা বিঘ্নিত হয়েছে তার যে পরিকল্পনা, শোভাযাত্রা এবং স্নান, তারপর সেখানে যে ক্রিয়াকলাপগুলি রয়েছে সেগুলি কিছুটা বিঘ্নিত হয়েছে। তবে এটুকু বলতে পারি সকাল রাতকে উপেক্ষা করে দিনের যে তাপ, সেই তাপকে উপেক্ষা করে যেমন মানুষ এসেছিল, ঠিক সন্ধ্যার পরে যখন বৃষ্টি নামলো সেই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ভিড় কিন্তু এখনও পর্যন্ত রয়েছে। যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু আরও কিছুটা সময় পেয়েছেন মানুষ তাদের গুরুদেব, তাদের পিতাকে শেষ শ্রদ্ধা দেওয়ার জন্য। বেশ কয়েকজন নেতা নেত্রী তারাও এখানে এসছেন, যেমন অধীর চৌধুরী এসছেন, রূপা গাঙ্গুলি এসছেন। আশীর্বাদ পাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। উনি আমার দিকে তাকিয়েছিলেন, আমি চুপচাপ ওনার দিকে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তাই আমার সেই মুহূর্তটা আমার মনে থাকবে। অনেক আশীর্বাদ পেয়েছি, তার জন্য আমরা সত্যি খুব ওনার কৃপা পেয়েছি। আমি ওনার এত দিন ধরে উনি অসুস্থ থাকা সত্ত্বেও যে দেখা করতে গেছিলাম সেদিন উনি সারাটা সময় আমার দিকে চোখ খুলে তাকিয়েছিলেন। ওনার হাতের প্রত্যেকটা আঙ্গুলের কম্পন আমি যখন ওনার পায়ে প্রণাম করেছি তখন ওনার পায়ের আঙ্গুলগুলো কাঁপছে। সমস্ত শরীর দিয়ে উনি আমাকে আমার ছোঁয়ায় উনি আমাকে আশীর্বাদ করেছেন। আমার সেই স্মৃতিটাই মনে থাকবে। বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় তিনি আজ আত্মস্থানন্দজি মহারাজকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন, তার বক্তব্য শুনলাম। এই মুহূর্তে আমরা বক্তব্য শুনব বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন মঠ ও রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি সুবীরানন্দ মহারাজের। Spiritual knowledge is only the thing that can remove our miseries forever. আধ্যাত্মিক জ্ঞান এমন এক জিনিস যা আমাদের দুঃখকে চিরতরে লাঘব করতে পারে। আদার নলেজ স্যাটিসফাই ওয়ান্টস অনলি ফর এ টাইম। অপরাপর জ্ঞানগুলো ক্ষণিকের জন্য চাহিদা। স্বামী আত্মস্থানন্দজি ছাত্র হিসেবে ছিলেন একজন প্রখর মেধাসম্পন্ন ছাত্র। একটি ছোট্ট ঘটনা বলতে ইচ্ছে করছে যে স্বামী আত্মস্থানন্দজি মহারাজ যখন সন্ন্যাস নিলেন তখন তার শিক্ষাগুরু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি কখনো ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন বা তখন ওরা ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন, গিয়েছিলেন স্বামী আত্মস্থানন্দজি তার সঙ্গে দেখা করতে। সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণন সোফাতে বসেছিলেন। আত্মস্থানন্দজিকে দেখে, সেই মুন্ডিত মস্তক সন্ন্যাসীকে দেখে তিনি সসম্ভ্রমে উঠে দাঁড়িয়েছিলেন। আত্মস্থানন্দজি মনে করেছিলেন যে মাস্টারমশাই আমাকে চিনতে পারেননি, তাই আত্মস্থানন্দজি বলেছিলেন, স্যার couldn't you place me? I am your student. ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তার পূর্বাশ্রমের নামটি সাথে বলে দিলেন। সাথে সাথে বলবার পর আত্মস্থানন্দজি স্তম্ভিত হয়ে গেলেন। বলল, তথাপি আপনি উঠে দাঁড়ালেন আমাকে দেখে, আমি আপনার ছাত্র। ডক্টর রাধাকৃষ্ণন বললেন, দেন ইউ ওয়ার মাই স্টুডেন্ট, আই ওয়াজ ইয়োর গুরু, নাও ইউ আর মাই গুরু অ্যান্ড আই এম ইয়োর স্টুডেন্ট। তখন তুমি ছাত্র ছিলে, আমি শিক্ষক ছিলাম। আজ তুমি দশনামী সম্প্রদায়ের সন্ন্যাসী, তুমি জগৎগুরু আর আমি তোমার শিষ্য।
13 দিনের মাথায় ভান্ডারা, সাধু ভান্ডারা হবে, সেখানে ভক্তরাও যোগ দেবেন এবং তারপর রামকৃষ্ণ মিশন এর একজন নতুন প্রেসিডেন্ট হবেন। ফিরে আসছি স্মৃতিচারণায় একটা ছোট্ট বিরতির পর। রামকৃষ্ণ লোকে স্বামী আত্মস্থানন্দ এই বিশেষ অনুষ্ঠানে আরও একবার আপনাদের জানাই স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ইটিভি নিউজ বাংলায় স্বামী আত্মস্থানন্দের দেহ বের করে আনা হলো। এরপরে বিভিন্ন রীতিনীতি রয়েছে, সেই রীতিনীতিগুলো পালন করার পরেই তার শেষকৃত্য 9:45-এ শুরু। রাত 9:45-এ গান স্যালিউট দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে। ইতিমধ্যেই হাজার হাজার মানুষ তারা শেষ শ্রদ্ধা জানিয়েছেন স্বামী আত্মস্থানন্দ মহারাজকে। আপনারা এই মুহূর্তের ছবি দেখছেন। বেলুড় মঠে স্বামী আত্মস্থানন্দ মহারাজের দেহ বের করে নিয়ে আসা হয়েছে, যেখানে অগণিত মানুষ আজকে শেষ শ্রদ্ধা জানান। তারপরে সেখান থেকে বের করে নিয়ে বিভিন্ন রীতিনীতি পালন করে তার শেষকৃত্য সম্পন্ন হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বেলুড় মঠ থেকে টেলিফোনে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, এই মুহূর্তে স্বামীজির দেহ বের করে নিয়ে যাওয়া হলো, এর পরে কি কি রীতিনীতি রয়েছে মোটামুটিভাবে? প্রাকৃতিক দুর্যোগের জন্য যেহেতু অনেকটা সময় ব্যাহত হয়েছে। বিশ্বজিৎ, শোনা যাচ্ছে? আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহার সঙ্গে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে তিনি রয়েছেন টেলিফোনে সরাসরি। বিশ্বজিৎ সাহা বেলুড় মঠ থেকে, তিনি আপনাদের জানাবেন বেলুড় মঠে এই মুহূর্তে কি কি রীতিনীতি রয়েছে। শ্রীরামকৃষ্ণ মন্দিরে দেহ নিয়ে যাওয়া হবে। আত্মস্থানন্দজি মহারাজের তার নশ্বর দেহ নিয়ে যে শেষ যাত্রা, সেই শেষ যাত্রা শুরু হয়েছে বেলুড় মঠের কালচারাল হল, সংস্কৃতি হল। সেই সংস্কৃতি হল থেকে বেরিয়ে এই মুহূর্তে রামকৃষ্ণ যে মূল মন্দির, রামকৃষ্ণের মূল মন্দির, সেই মূল মন্দিরের দিকে এগিয়ে চলেছে। রাস্তার দুধারে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে, প্রচুর বৃষ্টি, এবং তা উপেক্ষা করে ভক্তরা এখনো রাস্তার দুধারে দাঁড়িয়ে রয়েছে এবং সেই রাস্তার দুধারে অগণিত ভক্তদের শ্রদ্ধার মাঝেই সেই অবিনশ্বর দেহ নিয়ে তার নশ্বর যে দেহ, যে আত্মস্থানন্দজির মহারাজের নশ্বর দেহ এখন রামকৃষ্ণের মূল মন্দিরের দিকে যাচ্ছে। সেই রামকৃষ্ণের মূল মন্দিরের দিকে কিছুক্ষণ থাকার পরই আমরা এই যে নশ্বর দেহ, সেই নশ্বর দেহ নিয়ে যাওয়া হবে। এরপরও আরো বিভিন্ন মন্দির, সেই বিভিন্ন মন্দিরের পর তারপর সেই নশ্বর দেহ এই বেলুড় মঠেই নির্দিষ্ট জায়গায় প্রেসিডেন্ট মহারাজের জন্য সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হবে। এবং শেষকৃত্য সম্পন্ন হওয়ার আগেই সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সম্মান জানাবেন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই যে রাষ্ট্রীয় মর্যাদায় যে শেষকৃত্য সম্পন্ন হওয়ার যে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার, সেই উদ্যোগের মধ্যে 9:30 নাগাদ এই যে রাষ্ট্রীয় মর্যাদা অর্থাৎ গান স্যালুট দেওয়া হবে আত্মস্থানন্দজি মহারাজকে। এই প্রথম কোন বেলুড় মঠের মহারাজ, সেই মহারাজ তিনি এইভাবে তারা যে
গান স্যালুট জানিয়ে অর্থাৎ রাষ্ট্রীয় শোক দেওয়া হবে, এমনটাই কিন্তু এই প্রস্তুতি এখন এই মুহূর্তে রামকৃষ্ণ মন্দির, মূল যে রামকৃষ্ণ মন্দির, সেই রামকৃষ্ণ মন্দিরের কাছে চলে এসছে নশ্বরদেহ আত্মস্থানন্দ মহারাজজির সেই মৃতদেহ এখানে রাখা হবে। এবং এখানে আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহার সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যা আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা বর্ণনা করলেন। আমি তরুণবাবু আপনার কাছে এই মুহূর্তে আসছি এই ছবির জন্যই, যে অজস্র সাধারণ মানুষ যারা আজকে আসতে পারেননি তাদের কাছে জানানোর জন্য এই ছবির প্রেক্ষিতে যে এরপরে কি কি রীতিনীতি মানা হয় এবং কত দূর পর্যন্ত ভক্ত যারা শোকার্ত মানুষ তাদের মানে যাওয়ার একটা বিষয় থাকে। ঠাকুরমা স্বামীজির মন্দিরের কাছে নিয়ে যাওয়া হবে মহারাজের নশ্বর দেহ। তারপর মার মন্দিরের সামনে যে ঘাট রয়েছে সেখানে সন্ন্যাসীরা কিছু নিয়ম অনুষ্ঠান করে থাকেন, সেটি কিন্তু গৃহীদের দেখবার জন্য নয়, এবং সেখানে পর্দা টাঙিয়ে দেওয়া হয়, গৃহীরা সেটি দেখতে পান না। তারপর দাহ কাজ শুরু হবে সেটি, এবং 9:30টার সময় শুনলেন তাঁর এই নশ্বর দেহ, তাতে সেই দেহটিকে দাহ কাজ শুরু হয়ে যাবে 9:30টার সময়। কিন্তু এই যে রীতিনীতিগুলো রয়েছে সেটি কিন্তু গৃহীদের দেখবার জন্য নয়। 3টি মন্দিরের সামনে তার নশ্বর দেহ যাবে এবং তারপরে কিন্তু আর গৃহীদের যেতে দেওয়া হবে না। আমি আবার আপনার কাছে আসবো এই বিষয়টা নিয়ে, পুরনো বিষয়গুলো নিয়ে, তার জীবনের বিষয়গুলো নিয়ে। আমাদের সঙ্গে আরেকজন প্রতিনিধি রয়েছেন সরাসরি বেলুর মঠ থেকে, দেবাশিস চক্রবর্তী। দেবাশিস, তোমার মাধ্যমে যদি যারা অজস্র সাধারণ মানুষ, যারা ভক্ত, যারা যেতে পারেননি, উপস্থিত থাকতে পারেননি, দূর থেকেই শোক জ্ঞাপন করেছেন, দূর থেকেই কান্নায় ভেঙে পড়ছেন, তাদেরকে যদি তোমার মাধ্যমে এখনকার চিত্রটা পরিষ্কার করো। একেবারে দেখো, যেটা বলতে পারি, এই কিছুক্ষণ আগেই কিন্তু যে সংস্কৃতি ভবন, সেই ভবন থেকে মৃতদেহটিকে নিয়ে শোভাযাত্রার মাধ্যমে নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে মূল মন্দির, সেই মন্দিরে নিয়ে আসা হয়েছে এবং মন্দিরে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে ব্রহ্মানন্দ মন্দির, সেখানে কিছুক্ষণ রাখা হবে। এবং তারপর যেহেতু সময় একটু বেশি বেড়ে গেছে, অর্থাৎ 9:45-এর মধ্যে তার শেষকৃত্য সম্পন্ন করতে হবে, তাহলে সেই কারণে বেশি যে 10 মিনিট বা 15 মিনিট সময় রাখা ছিল সেই সময়টা কিন্তু দেওয়া হচ্ছে না। শুধুমাত্র যেসব জায়গাগুলি ঘোরানোর কথা ছিল সেখানে ঘুরিয়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে ব্রহ্মানন্দ মন্দির এবং তারপর সেখান থেকে নিয়ে আসা হবে মা শারদা মন্দিরের কাছে। মা শারদা মন্দিরে সেখানে যে গঙ্গার ঘাট রয়েছে, সেই গঙ্গার ঘাটেই তাকে মহারাজকে স্নান করানো হবে এবং নতুন পোশাক পরিয়ে তারপর যে কোয়ার্টার রয়েছে, অর্থাৎ মহারাজ যিনি সেখানে থাকবেন, বিবেকানন্দ স্বামীজির যে মন্দির, সেই মন্দিরে সেখানে নিয়ে আসা হবে। সেখান থেকে আনার পর এখানেই রাজ্য সরকারের তরফ থেকে হাওড়া সিটি পুলিশের রয়েছে, সেখানে তাকে গান স্যালুট দেওয়া হবে এবং তারপর 9:45 নাগাদ তার শেষকৃত্য সম্পন্ন কাজ হবে। এই মুহূর্তে বলা যেতে পারে একটা শোভাযাত্রা, যেন মানুষের ঢল শুধু বলা যেতে পারে। কয়েক হাজার মানুষ কিন্তু এই শোভাযাত্রায় সামিল নিয়েছেন, সবার মুখেই শুধু স্রোত গান, রামকৃষ্ণ শরণন। একইভাবে এই যে মিছিল চলছে, একেবারে বলা যেতে পারে কোনো উচ্ছৃঙ্খলা বা কোনো রকম নিয়ম ভাঙার পালা কিন্তু এখানে নেই। একেবারে নিয়ম মেনে, যেভাবে নিয়ম মেনে চলতে বলতেন মহারাজ, ঠিক সেই নিয়ম মেনেই কিন্তু একদম মিছিল চলছে। এবং এই মুহূর্তে ব্রহ্মানন্দ মন্দির, সেখানে তার মৃতদেহ রাখা রয়েছে, সেখানে কিছু অনুষ্ঠান রয়েছেন, কর্মসূচি রয়েছে। সেই অনুষ্ঠান পর তারপরেই তাদেরকে নিয়ে যাওয়া হবে শারদা মন্দির, অর্থাৎ শারদা ঘাট, সেখানে তাকে স্নান করানো হবে। তবে এখানে যে অনুষ্ঠান রয়েছে, এই অনুষ্ঠানে এখানে কিন্তু বেশ কিছু 15 থেকে 20 মিনিট সেখানে রাখার কথা মৃতদেহ। এখানে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি এই মুহূর্তে শুরু হয়ে গেছে। একদিকে যেমন তার মৃতদেহ রাখার জন্য একটি ছাউনি করা হয়েছে, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই ছাউনির মধ্যেই তাকে রাখা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই, এবং সেখানে যারা সন্ন্যাসী মহারাজরা রয়েছেন তারা স্রোতপথ করছেন শেষ বাড়ির মতন করে, যারা দেখার তাদের সঙ্গে মিলেমিশে একেবারে একাকার। কারণ একেবারে মহারাজ বারবার করেই বলতেন যে ডিসিপ্লিনটাই হচ্ছে মূল, সেই ডিসিপ্লিনটা যেন মেনে চলা হয়।
এই ডিসিপ্লিন মেনেই আজকে শেষকৃত্য সম্পন্ন করা হচ্ছে। এই মুহূর্তে ব্রহ্মানন্দ মন্দিরের সামনে তাকে রাখা হয়েছে। অয়নদা, দেবাশিস, নিয়ম রীতিনীতি মেনেই সবকিছু করা হচ্ছে। গতকাল রাত থেকেই আমরা দেখেছি, আজকেও হাজার হাজার মানুষ যারা উপস্থিত থাকতে পেরেছেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে এখনো উপস্থিত রয়েছেন বহু মানুষ। আমাদের সঙ্গে রয়েছেন আত্মস্থানন্দজির স্নেহধন্য বিশিষ্ট সাংবাদিক তরুণ গোস্বামী। তিনি বলছিলেন যে এমন একটা সময় আসে যে রীতিনীতিগুলো গৃহীরা দেখতে পারেন না, অর্থাৎ যারা উপস্থিত রয়েছেন শেষ শ্রদ্ধা জানানোর জন্য সাধারণ মানুষ, তারা দেখতে পারেন না। এই যারা সাধারণ মানুষ যারা এসেছিলেন, এবার তাদের সেই স্বামীজিকে বিদায় জানাতে হচ্ছে, তাদের আরতিটা কিরকম? সংস্কৃতি গাইছেন, একই সঙ্গে কিন্তু তাদের প্রত্যেকের চোখে যে জল সেটা পরিষ্কার করে বলে যাচ্ছে যে আজকে স্বামীজির যে মৃত্যু সেটা তাদের কাছে কত বড় একটা ধাক্কা। এবং এই মুহূর্তে বলা যেতে পারে এত লোক, অর্থাৎ হাজার হাজার লোক থাকলেও এখানে কিন্তু মানে শব্দ, একেবারে নিস্তব্ধ পরিবেশ। একটা হাজার হাজার লোক থাকলে সেখানে যে আওয়াজ পাওয়া যায় সেই আওয়াজ কিন্তু নেই। একেবারে নিস্তব্ধতা সেখানে পুরো বেলুড় মঠ গ্রাস করেছে। শুধুমাত্র মধুর ধ্বনি ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না। অন্যদিকে পুরো মন্দির চত্বর, যে মেন মূল মন্দির রয়েছে, সেই মন্দির চত্বরে কাতারে কাতারে মানুষ তারা দাঁড়িয়ে আছেন, হাত জোর করে চোখের জলে শেষ বিদায়টুকু জানাচ্ছেন মহারাজকে। মহারাজের শিক্ষায় শিক্ষিত যারা এই সমাগম যা এখানে রয়েছেন, কয়েক হাজার মানুষ, তারা কিন্তু প্রতিদিন বা প্রতি মুহূর্ত গতকাল থেকে আমরা দেখেছি একেবারেই পালন করে চলছে একই রকম ভাবে, যেরকম করে মহারাজ শিখিয়েছিল নিয়ম মানতে। নিয়ম না মানলে কোনো ভালো কাজ করা যায় না, ফলে সেটাই যে আজকে এখানে প্রমাণিত হচ্ছে, সেটা কিন্তু আমাদের চোখের সামনে ভেসে উঠছে। এত লোক থাকা সত্ত্বেও সেই নিস্তব্ধতা, শুধুমাত্র সৎসঙ্গীত ছাড়া কিচ্ছু শোনা যাচ্ছে না। এই গোটা বেলুড় মঠ চত্বর, সবার হাতে একটা দুটো হাত তারা জড়ো করে শেষ যাত্রায় একেবারে সামিল হয়েছে বলা যেতে পারে। এ যেন একেবারে কোনো ব্যক্তি তিনি মারা গেছেন তা নয়, নতুন করে একজন মহারাজকে খুঁজে পাওয়ার একটা যে উন্মাদনাটাই দেখা যাচ্ছে। মহারাজ হয়তো কালকে থেকে মহারাজকে আর তারা পাবেন না, হয়তো তার যে বাণী সেটাই তাদের বুকে তাদের মনে থেকে যাবে, এবং সেটাই হবে তাদের আগামী দিনের তাদের শান্তির পথ চলার দিশা। সেটা মেনে কিন্তু এই মুহূর্তে গোটা বেলুড় মঠ চত্বর একেবারে বলা যেতে পারে যে মহারাজের বাণীতে যারা উদ্বুদ্ধ তাদের হাতে চলে গেছে, এবং নিস্তব্ধতা একেবারে বলা যেতে পারে যে নতুন করে একটা দিক আজকে বেলুড় মঠে যারা যুব সমাজ তারা কিন্তু দেখতে পেল। কারণ এখানে সকাল থেকে দেখা গেছে যে যুব সমাজের একটা ভারী মাত্রার ভিড় রয়েছে, ফলে সেখানে আরো একবার পরিষ্কার মহারাজের যে বাণী, সে বাণী শুধু মানুষ বা বয়স্কদের মধ্যেই নয়, যুব সমাজের মধ্যেও দাগ কেটেছে। আসবো আমাদের সঙ্গে আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি দেবাশিস চক্রবর্তীর সঙ্গে। কিছুক্ষণ পরে আবারও তার মাধ্যমেই আপনাদের সামনে ছবিটা তুলে ধরব। তরুণবাবু, আপনার কাছে আমার এই সূত্রে প্রশ্ন যে যুব সমাজ, আপনি যেটা বলছিলেন মেধাবী ছাত্র ছিলেন আত্মস্থানন্দজি মহারাজ, সেখান থেকে পারিবারিক কোনো ইতিহাস বা এই ধরনের কোনো বিষয় ছিল কি যার জন্যেই তিনি এই সন্ন্যাস আন্দোলনে, রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলনে যুক্ত হয়ে পড়েছিলেন? এত মানুষের যে তিনি ভালোবাসা শ্রদ্ধা যেটা পেয়েছিলেন, তার শুরুটা কিভাবে হলো? এই যে ভট্টাচার্য পরিবার দিনাজপুরের, এখন বাংলাদেশের, এই পরিবারটির ওপর শ্রীরামকৃষ্ণের বিশেষ আশীর্বাদ রয়েছে। স্বামী আত্মস্থানন্দজি রামকৃষ্ণ মিশনে যোগ দেন, প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন। ওর যে পরের ভাই স্বামী যুক্তানন্দজি, তিনিও রামকৃষ্ণ মিশনে যোগ দিয়েছিলেন, তিনিও প্রেসিডেন্সি কলেজে পড়তেন। ওর আরেক ভাই স্বামী গোপেশানন্দজি, তিনি সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন, তিনিও সঙ্গে যোগ দেন। ওর বোন তিনি সারদা মঠে যোগ দেন। এই যে পুরো পরিবারটা বিবেকানন্দের আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। এবং স্বামী বিবেকানন্দ, তিনি ভারতবর্ষের যুব সমাজকে চেয়েছিলেন দেশ গঠন করার জন্য। এবং তিনি যখন আমেরিকা থেকে ফেরেন প্রথমবার 1897 সালে, তিনি যুব সমাজের উদ্দেশ্যেই তার বক্তব্যগুলি রেখেছেন।
এবং রামকৃষ্ণ ভাব আন্দোলনে দেখা যায় বহু মেধাবী ছাত্র, এখনও রামকৃষ্ণ মঠ মিশনে বহু ছাত্র আছেন যারা অত্যন্ত তাদের ভালো ছাত্র জীবন, তারা দুরন্ত ছাত্র ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের। স্বামী মাধবানন্দজি ছিলেন, তিনিও অধ্যক্ষ হয়েছিলেন, তিনি অসাধারণ ছাত্র ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের। বহু ছাত্র আছেন। এই যে নতুন সন্ন্যাসী সংঘ, সন্ন্যাসী আন্দোলন, স্বামীজি খুব সুন্দরভাবে সেটিকে বুঝিয়েছিলেন। স্বামীজি শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন যে এই যে নতুন ধরনের সাধু, এরা দাড়ি কামায়, চেয়ার টেবিলে বসে খায়, আবার প্রয়োজন, তাই জন্য তাদের কখনো খাটো ভাববি না, আবার প্রয়োজন হলে এরা সব ছেড়ে ছুড়ে জবধানে মেতে উঠতে পারে। এই কথার মধ্যে দিয়ে স্বামীজি নতুন সম্প্রদায়টির কথা বলছেন। এই যে নতুন সন্ন্যাসী, ভারতবর্ষের সন্ন্যাসীরা জটাজুটধারী, গায়ে ছাই মাখা, হাতে চিমটে, কিন্তু এ সন্ন্যাসীরা তা নন, কিন্তু বেদান্তের মূল কথা এরা প্রচার করে চলেছেন। একদিকে যেমন বেদান্তের বাণী প্রচার হচ্ছে, অন্যদিকে কাজের মধ্যে তা ব্যক্তি জীবনে প্রচার করা হচ্ছে, এবং উদ্দেশ্যই হচ্ছে যে মানুষের ব্যক্তি জীবনটিকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, সুন্দর থেকে সুন্দরতর করা। সেবা কাজ ছাড়া সেটি সম্ভব নয়। তাই জন্য স্বামীজি ত্যাগ এবং সেবা এনেছিলেন। অনেকেই প্রশ্ন করেছিলেন, স্বামীজির সময় স্বামীজিকে প্রশ্ন করা হয়েছিল যে ঘরদোর ছেড়েছি, আবার সেবা কাজ মানে তো সে ঘরদোরের মধ্যেই পৌঁছে যাওয়া। স্বামীজি তাদের বোঝালেন যে ছোট সংসার ছেড়ে বড় সংসারের মধ্যে ঢুকে যাওয়া, সমস্ত মানুষকে এক করে নিয়ে কাজ করা। এবং এই যেটি অসাধারণ কনসেপ্ট, ভারতবর্ষে, আধুনিক ভারতবর্ষে স্বামীজির এই কনসেপ্টটি কিন্তু সব সন্ন্যাসী সংগ্রহ গ্রহণ করেছে। একটি বিখ্যাত বই আছে ইন্ডিয়ান সাধুস বলে, গোবিন্দ শতশিব ঘুরির লেখা। তিনি বলছেন যে সন্ন্যাসী সম্প্রদায়রা কীভাবে স্বামীজির দ্বারা অনুপ্রাণিত। আনন্দ-এন্ডিং নেমস হ্যাভ গেইনড ফেভার অ্যামং অল সেক্টস অফ ইন্ডিয়ান সাধুস। Social service of various kinds has now come to be recognized as a legitimate and important objective of ascetic and monastic life. আপনি ভারতবর্ষের এমন কোনো সন্ন্যাসী সম্প্রদায় পাবেন না যারা সেবা কাজ করছে না, যেটি স্বামীজি শুরু করেছিলেন। এবং আত্মস্থানন্দজির মধ্যে সেই সেবা কাজের একটি চূড়ান্ত বিকাশ আমরা দেখেছিলাম। যখন স্বামীজি শুরু করেন বেলুড় মঠ, তখন ত্রাণটি ছিল বড় ব্যাপার, কারণ সাদা চামড়া। আমি আসবো এই ত্রাণ এবং পুনর্বাসন, এই বিষয়টা নিয়ে আসবো, তবে তার আগে একবার দেখে নেওয়া যাক যে সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় তিনি কি বলেছেন। মনে পড়ছে ওনার চেহারা, কত সুন্দর অপূর্ব চেহারা আমি দেখিনি। দ্বিতীয় মনে পড়ছে ওনার চশমা, অপূর্ব সুন্দর চশমা, জানি না ওটা হয়তো আমেরিকা থেকে করানো। দ্বিতীয় কথা হচ্ছে ওনার সকলকে একসঙ্গে আলিঙ্গন করার পদ্ধতি, মানে যেন কাছে এসো দূরে কেন। তারপরে তার আতিথেয়তা, আমি বেলুড় মঠে গেলেই উনি ব্যস্ত হয়ে পড়তেন কি খাওয়াবেন আমাকে। এই যে একজন মানুষ, সন্ন্যাসী বলতে আমরা বুঝি গেরুয়াধারী, গম্ভীর মুখ, দু চারটে ধর্মের কথা বলবেন, কিন্তু স্বামী আত্মস্থানন্দজিকে আমি বলবো কমপ্লিট ম্যান। কমপ্লিট ম্যান বলেই অত আধ্যাত্মিক। জীবনের সব দিকটা তিনি গ্রহণ করেছিলেন এবং তার কোনো আপনার সংস্কার ছিল না। সংস্কার বলতে কুসংস্কার কিচ্ছু ছিল না, একেবারে ওপেন মাইন্ডেড। এটা আমার ভীষণ ভালো লাগতো, যে কারণে আমি কখনো যখন যেখানে গেছি, যখনই আমি চিন্তা করেছি ঠাকুরমা, স্বামীজি, আমার গুরুদেব, আমার গুরুমার কথা, তখন কিন্তু স্বামী আত্মস্থানন্দজিকেও রেখেছি। গত 10 বছর ধরে আমি তাকে পুজো করছি সমানভাবে। এবং তখন আমার এরকম মনে হতো, মহারাজ সবাই তো চলে গেছেন, আপনি একমাত্র জীবিত আছেন। সবাই চলে গেছেন, আপনি একমাত্র জীবিত আছেন, কিন্তু তাদের সারিতেই তো আপনাকে আমি বসিয়ে রেখেছি। তা একদিন আমি প্রশ্ন করেছিলাম জীবন এবং মৃত্যুর কি ব্যাপারটা, ব্যারিয়ারটা কি? বলেন কোনো ব্যারিয়ার নেই। বলে উনি একটি রুমির কথা বলেছিলেন। আমি বললাম কি বলুন মহারাজ, রুমি কি বলেছিলেন? বললেন কিরণ জানো, কেউ একজন ঘরের চৌকাঠে শুয়েছিল, সে পাশ ফিরল, চৌকাঠ থেকে এ পাশের ঘরেও পড়তে পারে, ও পাশের ঘরেও পড়তে পারে। মৃত্যু আর কিছুই নয়, এ ঘর থেকে ও ঘরে চলে যাও। ভগবান শ্রী রামকৃষ্ণ তো মা শারদাকে পরের দিনই কাশীপুর উদ্যান বাটিতে বললেন, তোমার কি মনে হয় আমি চলে গেছি? আমি তো এ ঘর থেকে ও ঘরে গেছি। এই যে সব কথাগুলো বলতেন, এবং এত ফ্রিলি বলতেন, এবং এত সুন্দর করে বলতেন, এবং
এত বেশি করে বলতেন, তাতে আমার মনে হয়েছিল উনি খুব মুক্ত মনের মানুষ ছিলেন। সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের কাছ থেকে আমরা তার বক্তব্য শুনলাম। একদিকে ব্যক্তি আত্মস্থানন্দ মহারাজ এবং আরেকদিকে তার মহারাজের জীবন মৃত্যু নিয়ে ধারণা। আমি তরুণবাবু আপনার কাছে প্রথম বিষয়টা নিয়ে একটু আসছি, তারপরে আমি ত্রাণ পুনর্বাসন নিয়ে আসবো। যে ব্যক্তি মহারাজ আত্মস্থানন্দজি মানুষের সেবা করছেন এই রকমভাবে, সমস্ত মানুষকে এক করে, সেখানে ক্রোধ, রসবোধ, আবেগ এই সমস্তগুলোই থাকে, ছিল স্বামীজি অর্থাৎ বিবেকানন্দের মধ্যে। তার মধ্যে আত্মস্থানন্দজির মধ্যে কীরকমভাবে ছিল? অসাধারণ মানুষ ছিলেন। সঞ্জীবদা যে ঘটনা বললেন, অসাধারণ মানুষ ছিলেন, তীব্র রসবোধ ছিল। এবং মহারাজের যেটি দেখবার মতো ছিল, এটা ম্যাজেস্টিক লাইফস্টাইল। স্বামীজিকে জানেন তো, যখন স্বামী যখন আমেরিকায় হাঁটতেন তখন তাকে সবাই বলতো রাজা। তিনি যে কোনো পোশাকের আড়ালে আসলে ছিলেন রাজা। জামশেদজি টাটা জোসেফিন ম্যাকলাউডকে বলেছিলেন যে জাপানে যখন স্বামীজি হেঁটে যাচ্ছেন তখন সবাই রাস্তা ছেড়ে দিত, যেন ক্লাসিক গড বুদ্ধ রাস্তা দিয়ে যাচ্ছে। আত্মস্থানন্দের মধ্যে এই ম্যাজেস্টিক ব্যাপার ছিল, একটা ট্রিমেন্ডাস পার্সোনালিটি ছিল, এবং হাঁটা চলার মধ্যে আর রাজকীয়তা ছিল, সেটি দেখবার মতো। দ্বিতীয় যেটি আমাকে আকর্ষিত করেছিল ছোট বয়সেই, ক্ষুরোধার বুদ্ধি, শার্প প্র্যাকটিক্যাল সেন্স। যখন কোনো কথা বলছেন সেই কথাটির মধ্যে প্র্যাকটিক্যালিটি ছিল খুব। আমরা তো অনেককে দেখি প্র্যাকটিক্যাল, বাস্তববাদী, চূড়ান্ত বাস্তববাদী। এবং আরেকটা বিরাট জিনিস, সেটি হচ্ছে যে প্র্যাগম্যাটিক, এবং কোনো সিদ্ধান্ত নিতে সময় নিতেন না, ইমিডিয়েট ডিসিশন। না হলে এই যে তিনি যেভাবে রিলিফ চালিয়েছেন সেটি তো একেবারে প্র্যাকটিক্যাল ছাড়া সম্ভব নয়। মুখদর্পণে ছিল রামকৃষ্ণ সংঘ, সাথে সাথে যারা সঙ্গে নতুন যোগ দিচ্ছেন তাদের নানাভাবে প্রেরণা দিতেন, এবং তার যে মানুষের মেশার ক্ষমতা ছিল অদ্ভুত। বয়স মানত না। যারা যুবক সঙ্গে যোগ দিতে এসেছেন তাদের সঙ্গে এমন হাসি ঠাট্টায় মেতে উঠতেন, সে না দেখলে বিশ্বাস করা যাবে না। স্বামীজির কাছ থেকে এটি পেয়েছিলেন আত্মস্থানন্দ। স্বামীজির লেখা পড়লে জানা যায় যে কলকাতা থেকে একদিন সবাই গেছেন দুপুরবেলাতে মঠে, এবং তিনি বলছেন, ওরে এদের তাড়াতাড়ি পাঁঠার মাংস আর খিচুড়ি করে নিয়ে আয় স্বামী সদানন্দজিকে, এবং তাদের সঙ্গে এমনভাবে মিশছেন যে যেন মনে হচ্ছে সমবয়সী। ঠিক আমরা এইভাবে আত্মস্থানন্দজিকে দেখেছি 80-র দশকের গোড়াতে, 80-র দশকের মাঝামাঝি যারা সঙ্গে যোগ দিয়েছেন তাদের কিভাবে প্রেরণা জুগিয়েছেন আত্মস্থানন্দজি। মানে কয়েক প্রজন্মের কাছে তিনি উৎসাহ ব্যঞ্জক বলা যায়। এবং পজিটিভ আইডিয়া, উনি যেখানে যেতেন সেখানে জায়গাটা আলো হয়ে যেত। কেন? বিকজ অফ ইস পজিটিভ থটস অ্যান্ড আইডিয়াস। জানেন তো, এখন মনোবিজ্ঞানীরা বলেন যে আপনি যদি ইতিবাচক মনস্কতার মধ্যে থাকেন, যেখানেই যাবেন সেখানে আলো জ্বলে উঠবে। আত্মস্থানন্দের ক্ষেত্রে সেটি ভীষণভাবে প্রযোজ্য। আর যে চশমার কথা বললেন, শুধু অপূর্ব দেখতে ছিলেন। যারা বয়সে দেখেছেন তারা তো একরকম, যখন কম বয়স ছিল, আমরা যখন দেখেছি তখন ওর 60 বছর বয়স, অনেক বছর আগে, সে হাঁটা চলা, কথা বলা সব কিছুর মধ্যে ওই রাজকীয়তা প্রকাশ পাচ্ছে। সেটি আমাদের আকর্ষিত করে। অবশ্যই এটা একজন ব্যক্তি মহারাজ, তার আলোচনা করছি আমরা, কিন্তু তার ছাড়াও তার যে কাজ, অর্থাৎ যেটা আত্মস্থানন্দ মহারাজের বিশেষ কাজ, তা হলো ত্রাণ এবং পুনর্বাসন। আমরা দিনভর যে স্মৃতিচারণা করেছি তার মধ্যে এটাই বোধহয় সব থেকে গুরুত্বপূর্ণ। 1978 সালের বন্যা হোক, বা 1983 সালের গাইঘাটা ঘটনা, বা তারপরে 21 শতাব্দীতে যে আয়লা, সেই বিষয়টাও, এই সবের মধ্যে এই ত্রাণ এবং পুনর্বাসন, ত্রাণ একটা বিষয়, পুনর্বাসন একটা বিষয়। পুনর্বাসনটাকে কিভাবে তিনি উদ্যোগ নিয়ে অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছিলেন? যখন স্বামীজি সংঘ তৈরি করেন তখন মনে রাখতে হবে যে সাদা চামড়ারা কালো চামড়াদের সহ্য করতে পারতেন না, যে কারণে সিস্টার নিবেদিতাকে উত্তর কলকাতায় ব্যাপকভাবে প্লেগের সময় সেবা কাজে নামতে হয়েছিল। তারপর একটা সময় দেখা গেল যে ত্রাণ করতে বহু প্রতিষ্ঠান এগিয়ে আসছে। ধরুন বন্যা হয়েছে, তারপরে একটি লোকের হাতে 5টি থালা, কয়েক কিলো মুড়ি চিড়ে, কয়েকটা তারপলিন, 6টা মশারি, কিন্তু তারপরে সে যখন জল নেমে যাবে সে কোথায় যাবে জানে না। লাটুরের ভূমিকম্পর সময় রামকৃষ্ণ মিশন পুনর্বাসন শুরু করলেন। সম্প্রতি কেদারনাথে যে বিধ্বংসী বন্যা এসেছিল, সে কেদারনাথে কি অসাধারণ পুনর্বাসনের কাজ করেছে রামকৃষ্ণ মিশন।
সুনামির সময় দক্ষিণ ভারতে সেই গ্রাম তৈরি করা হলো। যে জেলেরা জীবনের ওপর সব আশা তাদের চলে গিয়েছিল, তাদের মাছ ধরার যে সরঞ্জাম হারিয়ে গিয়েছিল, তাদের দেওয়া হলো। উড়িষ্যা যখন সাইক্লোন হলো, গ্রেট উড়িষ্যা সাইক্লোন 90 দশকে, সেইখানেও আমরা দেখব কীরকম করে গ্রাম তৈরি করেছে রামকৃষ্ণ এবং মডেল ভিলেজ। এবং সবচেয়ে বড় যে কাজ মহারাজের মনে হয়, যদিও তিনি তখন প্রত্যক্ষভাবে যুক্ত নন, পরোক্ষভাবে, সেটি হচ্ছে রামকৃষ্ণ মিশন ভারতের একমাত্র সরকারি প্রতিষ্ঠান যার একটি ব্রিজ তৈরি করেছে। অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীতে একটি ব্রিজ আছে, বিবেকানন্দ সেতু। কয়েকটি গ্রাম বর্ষাকালে বৃদ্ধ গৌতমী নদী ভয়ঙ্কর হয়ে উঠত এবং তাদের ভারতবর্ষের মূল ভূখণ্ডের সঙ্গে যোগ ছিন্ন হয়ে যেত। এই ব্রিজের মধ্যে দিয়ে এই মানুষগুলিকে মূল জনস্রোতে নিয়ে আসা হয়েছে। এবং সেই যে ব্রিজ বানানো, আমরা তো জানি ভারতবর্ষে যখন ব্রিজ তৈরি হয় তখন সকলেই ডেডলাইন জাম্প করে, কারোর 6 মাস, কারোর 8 মাস, কারোর 1 বছর পিছিয়ে যায়। এই ব্রিজটির সময় 6 মাস আগে শেষ হয়েছিল। এবং এই যে ব্রিজ বানানো এত দক্ষতা যে অবাক হয়ে গিয়েছিলেন তদানীন্তন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি জিএমসি বালাযোগী ছিলেন, লোকসভা স্পিকার, তার কনস্টিটুয়েন্সিতে এই ব্রিজটা। তিনি হেলিকপ্টারে গিয়ে দেখেন ব্রিজ তৈরি হচ্ছে এবং তখন তিনি জানতে পারেন এই কাজ রামকৃষ্ণ মিশন করছে। পরে রামকৃষ্ণ মিশন সঙ্গে সন্ন্যাসীদের সঙ্গে যোগাযোগ করেন। স্বামী স্মরণানন্দজি ছিলেন তখন জেনারেল সেক্রেটারি এবং তিনি সেই ব্রিজটির উদ্বোধন করেন। অসাধারণ এই ব্রিজ এবং জীবনযাত্রা পাল্টে ফেলেছে। রামকৃষ্ণ সঙ্গে যে পুনর্বাসন করা, কি শুধু তো পুনর্বাসন করা হলো না, তাদের একটা টোটাল লাইফ প্যাকেজ দেওয়া। যেমন ওইখানে সাইক্লোন সেন্টার্স রয়েছে, যদি সাইক্লোন হয় মানুষ সেখানে অংশ নেবে, সেখানে গিয়ে আশ্রয় নেবে এবং ওপর থেকে এয়ার ড্রপিং যখন করা হবে হেলিকপ্টার থেকে, যাতে সেখানে খাবারগুলো পৌঁছায়। এবং যখন সাইক্লোন হবে না, সেগুলোই হবে ভোকেশনাল সেন্টার, যেগুলো তাদের ইকোনমিক্যালি রিহ্যাবিলিটেট করবে। এই যে প্ল্যানিং করা, এই প্ল্যানিং করার অসাধারণ দক্ষতা ছিল আত্মস্থানন্দজি। কোনো একটি কাজের আগে এবং একটি কথা বারবার বলতেন যে কাজ তুমি কোথায় করতে যাবে, প্রথম তুমি বেনিফিশিয়ারিদের জিজ্ঞেস করবে তারা এই কাজটা চায় কিনা, প্রয়োজন কোথায়। এই সবচেয়ে বড় কথা হচ্ছে সেইটা। আপনি একটি জায়গায় যাচ্ছেন কাজ করতে, আমরা তা জিজ্ঞেস করি না, আমরা ঠান্ডা ঘরে বসে পরিকল্পনা করি এবং সেই মানুষগুলোকে সেই পরিকল্পনার ছাঁচে ফেলতে চাই। উনি কিন্তু তা না, উনি গিয়ে বেনিফিশিয়ারিদের জিজ্ঞেস করতেন তোমাদের এখানে কি প্রয়োজন। আমি একটি উদাহরণ বলি, মহারাজের কাছেই শোনা। এক জায়গায় রিলিফ করতে গেছেন, সেখানে একটি মন্দির ভেঙে তছনছ হয়ে গেছে এবং জিজ্ঞেস করছেন যে কি করতে হবে। তখন তাদের থাকবার জায়গা নেই, কিন্তু তারা বলছে আপনার মন্দিরটা সারিয়ে দিন। মহারাজের খুব অবাক লেগেছিল যে মন্দিরটা কেন সারানো হবে, তারা তো বাসস্থান পুনর্বাসনের কথা বলবেন, পুনর্নির্মাণের কথা বলবেন। তারা বলেন না, মন্দিরটা আগে সারান। কেন? ওই মন্দিরটা হচ্ছে মিটিং পয়েন্ট। ওই মন্দিরে মানুষ আসেন, বিভিন্ন সোশ্যাল ইস্যুস ওই মন্দিরেই সেটেল করা হয়, বিভিন্ন মনের কথা আদান প্রদান মন্দিরকে ঘিরেই হয়, মন্দিরকে ঘিরেই তাদের জীবন তৈরি হয়েছে। ফলে যেহেতু সেটি ভেঙে গেছে, সেটাকে আগে সারাতে হবে। এইটা কিন্তু প্র্যাকটিক্যাল মানুষরা করতেন না। আমরা গিয়ে হলে কী করতাম, প্রথমেই বাড়িগুলো বানিয়ে ফেলতাম, তাদের প্রয়োজন আছে কি নেই সেটা দেখতাম না। এবং দেখবেন অন্যান্য যত প্রতিষ্ঠান আছেন, তারা যখন সেবা করেন, সমাজের কোনো কাজ করেন, যেহেতু প্ল্যানিংটা ঠিক হয় না। আজকে বেলুর মঠে কি এই যে প্রাকৃতিক দুর্যোগ, তখনও দেখুন ঠিক ঠিক কাজ কিন্তু চলেছে। এই যে প্ল্যানিংটা করা আগে, এইটি রামকৃষ্ণ মিশনের ইউনিকনেস। সারা পৃথিবীতেই দেখা যাচ্ছে যে ইনস্টিটিউশনগুলো ভেঙে যাচ্ছে আস্তে আস্তে, কারণ সিনসিয়ার ওয়ার্কার পাওয়া যাচ্ছে না। শুধু ব্যতিক্রম রামকৃষ্ণ মিশন, এত অসাধারণ প্রতিষ্ঠান, তরুণ কেউ নেই। আমরা তো কলকাতার সব বড় প্রতিষ্ঠানগুলোকে দেখি, গ্রামের একটি প্রতিষ্ঠান, সেখানেও যদি আপনি হাজির হয়ে যান, দেখবেন কি পরিষ্কার পরিচ্ছন্ন। যে সিস্টেমটাকে চালানো, সেইটি সন্ন্যাসী মহারাজরা বংশ পরম্পরা তাদের উত্তরাধিকারকে দিয়ে যান। আত্মস্থানন্দজি যার কাছে দীক্ষা পেয়েছিলেন, তিনি বিজ্ঞানানন্দজি, শ্রীরামকৃষ্ণের সন্তান, তিনি ইঞ্জিনিয়ার ছিলেন। এবং স্বামীজি অধ্যাত্ম বিজ্ঞানের নেতা এবং বস্তুবিজ্ঞানের উত্তম ছাত্রের নাম দিয়েছিলেন বিজ্ঞানানন্দ। বেলুর মঠে স্বামীজির যে পরিকল্পনা, তিনি তার ডিজাইনটা করেছিলেন। এবং এদের কাছে থাকা, বা বিরজানন্দজি সেবক ছিলেন, তিনি ছিলেন রামকৃষ্ণ মঠ মিশনের ষষ্ঠ গুরু এবং স্বামীজির শিষ্য। এদের কাছে থেকে সে ডিসিপ্লিনটা এনেছিলেন। মজার কথা হচ্ছে, এরা উত্তরসূরিদের সেই ডিসিপ্লিনটা শিখিয়ে যান, যেটি অন্য কোনো প্রতিষ্ঠান পাচ্ছে না।
কি সংসারের দ্বারা চালিত প্রতিষ্ঠান, কি সন্ন্যাসীর দ্বারা চালিত প্রতিষ্ঠান, এই উত্তরসূরিদের মানে ব্যাটনটা হ্যান্ড ওভার করা, এটা কিন্তু একটা সাংঘাতিক আর্ট। এবং আত্মস্থানন্দজির মতো মানুষ সেইটা খুব নিপুণভাবে করতে পেরেছিলেন। এইখান থেকে আসবো যে সংকীর্ণ মানসিকতার মধ্যে আমরা মাঝে মধ্যেই আমাদের সমস্যা হয় যে সংকীর্ণ মানসিকতার মধ্যে আমরা বসবাস করছি। পরের প্রজন্ম তাদেরকে কিভাবে উদ্বুদ্ধ করতেন, তার আগে তরুণবাবুর কাছে আসার আগে দেখে নেব রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন। বহুবার ব্যক্তিগতভাবে তার পদস্পর্শ করার সুযোগ হয়েছিল এবং তাতে আমি ধন্য হয়েছিলাম। আজকে তার চলে যাওয়ার দিন, তার আশীর্বাদ পাবো এই আশা করি। সুব্রত মুখোপাধ্যায় রাজ্যের মন্ত্রী, তিনিও ধন্য। সবাই তরুণবাবু, এইটা একটা বিষয় যেটা বলছিলাম, সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে, সকলের জন্য কাজ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। আজকে যে উদাহরণগুলো আপনি তুলে ধরলেন সেটা একটা বিশাল অধ্যায়। এই যে অধ্যায়ের মধ্যে তরুণ প্রজন্ম বা তার পরের যে প্রজন্মগুলো, সেই প্রজন্মের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ এই আদর্শে এগিয়ে নিয়ে যাওয়া, সেই উদ্বুদ্ধ করতেন কিভাবে আত্মস্থানন্দজি? আত্মস্থানন্দ পজিটিভ মাইন্ডের লোক ছিলেন, ফলে কোনো কিছু নেতিবাচক আলোচনা করতেন না। দ্বিতীয়ত কোনো সংকীর্ণতা ছিল না। আমাদের বহু মানুষকে দেখা যায় যে কতগুলো ফিক্সড আইডিয়াস রয়েছে, একদম এই ফিক্সড আইডিয়াসের বাইরে কিছু নিতে পারেন না। উনি কিন্তু তা ছিলেন না, সবসময় নিজেকে আপডেট করেছেন। দেখুন 30-এর দশকে তিনি সন্ন্যাস সঙ্গে যোগ দিয়েছেন আর চলে যাচ্ছেন 2017। এই যে মাঝে একটা বিরাট স্প্যান, 1938 সালে দীক্ষা নেওয়া আর 2017, কয়েক যুগ ধরে, এবং প্রত্যেক সময়টা পাল্টে গেছে। তো সে সময়ের সঙ্গে কিন্তু নিজেকে আপডেট করে নিয়েছেন। যখন তাঁরা সেবা করেছেন প্রথমে, তখন বেলুড় মঠের একরকম, তারপর বেলুড় মঠেও আস্তে আস্তে মডার্নাইজেশন হয়েছে, কম্পিউটারাইজেশন হয়েছে। সন্ন্যাসীরা কম্পিউটার চালাচ্ছেন এবং আধুনিক যত গ্যাজেটস রয়েছে সাধুরা হ্যান্ডেল করছেন। সাথে সাথে সেই প্রাচীন ধারাটি মেনে, সেই সন্ন্যাসীর ধারা, সেই বহুজন সুখায় বহুজন হিতায় ধারা, সেই সেবার ধারা, অথচ তার সঙ্গে আধুনিকতা, এই মেলবন্ধন তখনই সম্ভব যখন আপনি উদার মনের মানুষ হবেন। এবং এই ঔদার্যটি এই পরিবারের একটা বৈশিষ্ট্য, মানুষকে গ্রহণ করা। স্বামীজি একটি কথা বলেছিলেন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে, আমাদের যিনি গুরু তিনি ভাঙতে এসেছিলেন। কি ভাঙবেন? শ্রীরামকৃষ্ণ ভাঙবেন, কুসংস্কার ভাঙবেন, যা কিছু মানুষে দূরত্ব রচনা করে ভাঙবেন, সেই সব চিন্তা যা নিজের অহংকারটাকে প্রকাশ করে অপরের কাছে নিজেকে জাহির করে। আত্মস্থানন্দজিরা সেবার মধ্যে এগুলোকে অতিক্রম করতে পেরেছিলেন এবং যুব সমাজকে উদ্বুদ্ধ করতেন সেবা করতে। স্বামী বিবেকানন্দের একটি অসাধারণ কথা আছে, তিনি একটি চিঠিতে তার গুরু ভাই ব্রহ্মানন্দকে লিখেছিলেন যে রেখে দে তো জব তো ফিলোসফি টিলোসফি, সারা জীবন শুধু একটা সত্য বুঝেছি, পৃথিবীতে একজনের মনে যদি একদিনের জন্য শান্তি আনতে পারি সেটা সত্যি, বাকি সব ঘোড়ার ডিম। একদম। অনেক ধন্যবাদ আপনাকে তরুণবাবু, আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণের জন্য। সমৃদ্ধ হলেন আমাদের ইটিভি নিউজ বাংলার দর্শকরা, সমৃদ্ধ হলেন যারা আসতে পারেননি বেলুড় মঠে শোক জ্ঞাপন করতে, তাঁরাও অগণিত ভক্ত। এবং আত্মস্থানন্দজির আজ যে রীতিনীতি মেনে আগামী সময়ে শেষকৃত্য, সেই বিষয়গুলিও আমরা ইটিভি নিউজ বাংলায় আপনাদের সামনে সরাসরি তুলে ধরব। আপাতত আজ এ পর্যন্তই। একটু পরেই দেখুন 9টার নিউজ রুম শ্রেয়া এবং সমাদৃতার সঙ্গে থাকুন।